পশ্চিমবাংলায় 10 কোটিরও বেশি মানুষ আছে, সকলেই যে বিচারালয়ে যেতে পেরেছে পারিনি। যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে সিটিং জাজ সংখ্যা কত? 72-এ 33। সেই ন্যায়ালয়ে গিয়ে যদি আমাকে বছরের পর বছর অপেক্ষা করতে, তোমার প্রশ্ন যে দীর্ঘদিন ধরে আমাকে যদি এই বিচারালয়ে যেতে 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 আমার আয়ু শেষ প্রান্তে এসে পৌঁছায়, তাহলে কিসের ন্যায় আমি পেলাম? দেশে একটা সংবিধান আছে, সেই সংবিধানের নিয়ম অনুসারে বিচারপতি নিয়োগ করা হবে। সেই বিচারপতি নিয়োগ করার জন্য যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো স্তর হিসেবে ভাগ করা আছে। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারছেন, আমজাদা আপনি কি মনে করছেন যে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিচারপতি, সেই বিচারপতিদের কোনো দায়িত্ব নেই? আমি বলি হ্যাঁ আছে, কিন্তু সেইটা কি অবাধ দায়িত্ব? কারণ বিচারপতি নিয়োগ করতে গেলে কতজন বিচারপতি থাকবে তার সংখ্যাটা নির্ধারণ করে দেওয়ার দায়িত্বটা বিচারপতিদের না, সেটা নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। কলকাতা হাইকোর্টে 32 জন জজের জায়গায় সীমাটা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ঠিক করে দেয়নি। সুপ্রিম কোর্ট এবং দেশের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার, তারা সেটাকে নির্ধারিত করে দিয়েছে কলকাতা হাইকোর্টে 72 জন জজ। তাহলে 72 জন জজকে নিয়োগ করার দায়িত্বটা আছে। সেই নিয়োগ করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? কলকাতা হাইকোর্টের তিনি মাননীয় প্রধান বিচারপতি, তিনি তার সহযোগী বরিষ্ঠ আরো 3 জন বিচারপতিকে সঙ্গে করে নিয়ে, আরো 2 জনকে নিয়ে, এটাকে বলা হয় কলেজিয়াম। পূর্ণরূপে নিরপেক্ষ বিচারক হিসেবে তাকে নিয়োগ করা যায় কিনা তাদের নিজস্ব সোর্সের মারফত, তাদের তো অন্য কোনো সোর্স নেই, তাদের সোর্স হচ্ছে পুলিশ, তাদের সোর্স হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ অফ ইনভেস্টিগেশন, SIB, এদের দ্বারাই তাদের তদন্ত করে নেওয়া হয়। ভারত সরকারের একটা কমিটি আছে, সেই কমিটিটার নাম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট, যার সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী, যেখানে আছে স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে আছে প্রতিরক্ষা মন্ত্রী, যেখানে আছে আইনমন্ত্রী, যেখানে আছে অ্যাটর্নি জেনারেল, এরকম বহু এরকম প্রাজ্ঞ আইন সংক্রান্ত ব্যাপারে এবং সরকারের সর্বোচ্চ পদের অধিকারী যেসব মন্ত্রীবর্গ, তাদের নিয়ে অ্যাপয়েন্টমেন্ট কমিটি। অ্যাপয়েন্টমেন্ট কমিটির মিটিং কবে ডাকা হবে নির্ভর করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কবে সুযোগ হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর সুযোগ কখন হবে, আইনমন্ত্রীর সুযোগ কখন হবে। এর মধ্যে 9 মাস চলে গেল। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে। দেখুন, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের মতো সাধারণ মানুষকে অনেকাংশে যেভাবে দুর্নীতির সংখ্যা বাড়ছে, যেভাবে অপরাধের সংখ্যা বাড়ছে, আদালতের মুখাপেক্ষী হওয়া ছাড়া উপায় নেই। কিন্তু আমরা সঠিক সময়ে আদালতে গিয়ে কি আমাদের কার্যসিদ্ধি হয়? এই মুহূর্তে আমি একটা পরিসংখ্যান দিই। 31শে মে 2025 কলকাতা হাইকোর্টে পেন্ডিং মামলার সংখ্যা 1,92,000। কবে শোনা হবে, কবে শুনানি হবে, কবে অপরাধীরা শাস্তি পাবে, কেন এই পরিস্থিতি আমরা জানবো। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য অন্য কেউ নয়, সর্দার আমজাদ আলী স্যার আমাদের সঙ্গে রয়েছে। বিবিধ নিউজে আপনাকে স্বাগত। কেন এই অবস্থা? ধন্যবাদ অমিত। তুমি বা তোমরা আমার মতো একজন সম্পূর্ণরূপে অনভিজ্ঞ লোক, এবং সব বিষয়ে খুব জ্ঞান আমার আছে বলে আমি দাবি করি না, কিন্তু একদম অজ্ঞ বলেও আমি মেনে নিতে না। যে সমস্যাটার কথা তুমি আমার কাছে বললে, যে সেটা হচ্ছে যে অবিচার। সভ্য বলো অসভ্য সমাজ যেটাই বলো, সেখানে অবিচার সম্পূর্ণরূপে নির্মূল করা যায়নি। অতএব আজকে আমাদের এই যে ভারতবর্ষের যে সভ্যতা, ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে বর্তমান সামাজিক প্রেক্ষাপট, সেখানে অপরাধ বা অবিচারকে সম্পূর্ণরূপে মুক্ত করা যাবে এটাকে আশা করা যায় না। পৃথিবীর কোনো সভ্যতাই সেটা করতে পারে। তাহলে কি এটা চলতে থাকবে? বোধহয় এই প্রশ্নটাই তোমার চলা উচিত নয়। তার কারণ হচ্ছে অবিচার এবং অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিকারের তো জায়গা থাকে। সেই প্রতিকারের জায়গা সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে
কোনো এক সময় গাঁয়ের মোড়লরা সেটা করে দিত। তারপর একটা সময় ছিল সেটা স্থানীয় স্বায়ত্তশাসন, অর্থাৎ ইউনিয়ন বোর্ড, লোকাল বোর্ড, জেলা বোর্ড, এদের মারফত হতো। তারপর স্বাধীনতার পরে এসেছে আজকে সমস্ত দেশে একটা বিচার ব্যবস্থা। সাংবিধানিকভাবে সমস্ত রাজ্যটাকে প্রশাসনিক, আইনের এবং বিচার ব্যবস্থায় তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা, সেই আইনের প্রয়োগ করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। কিন্তু আইন তৈরি করতে গিয়েও অনেক সময় তো অন্যায় আইন তৈরি হয়ে যায়, ভুল আইন তৈরি হয়ে যায়। আবার আইনের প্রয়োগের ক্ষেত্রে অন্যায়ভাবে প্রয়োগ করা হয়, অবিচারভাবে প্রয়োগ করা হয়, সঠিক প্রয়োগ হয় না। তাহলে এই যে বিবাদ, ভুল আইন আবার যে আইন আছে সেই আইনের প্রয়োগ, এর ক্ষেত্রে অবিচার, অন্যায়, এর ব্যবস্থা কে করবে? এর ব্যবস্থা করতে গেলে সভ্য পৃথিবীতে বিচার বিভাগ বলে একটা বিভাগ সৃষ্টি। আমাদের দেশেও তাই আছে, প্রশাসনিক দপ্তর, বিচার বিভাগ এবং আইন বিভাগ। তুমি আমাকে যে কথাটা প্রশ্ন করেছো যে আমরা যারা, তুমি বোধহয় সব মানুষের কথা বলতে চাও, অর্থাৎ অবিচার যাদের উপর হয়েছে, অন্যায় যাদের উপর হয়েছে, সেই ধরনের সীমিত সংখ্যক যে মানুষ, পশ্চিমবাংলায় 10 কোটিরও বেশি মানুষ আছে, 10 কোটি মানুষই অবিচারের মধ্যে পড়েনি। যাদের অবিচারের মধ্যে পড়েছে তারা আবার সকলেই যে বিচারালয়ে যেতে পেরেছে পারেনি, তারও একটা ব্যবস্থা করা আছে আইনে। সুতরাং যারা এই বিচার প্রার্থী হিসেবে বিচারালয়ে যায় তারা তো একটা আশা করে, এবং সেটা খুব সঙ্গত আশা, সঙ্গত দাবি, যে আমার বিরুদ্ধে যদি কোনো আইনের অপপ্রয়োগ করে অবিচার করা হয়, অন্যায় করা হয়, তার প্রতিকারের শেষ স্থান হচ্ছে বিচারালয়। সেখানে আমি তার আইন পাবো, সেখানে আমি ন্যায় পাবো। ন্যায়ালয় বিচারালয়ের নাম। সেই ন্যায়ালয়ে গিয়ে যদি আমাকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তোমার প্রশ্ন যে দীর্ঘদিন ধরে আমাকে যদি এই বিচারালয়ে যেতে 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 আমার আয়ু শেষ প্রান্তে এসে পৌঁছায়, তাহলে কিসের ন্যায় আমি পেলাম? এই বিচারালয়ে থাকার দরকারটা কি আছে? কিন্তু আমি এই যে দীর্ঘায়িত ব্যবস্থা, এর জন্য দায়ী কে? প্রশ্ন আমাদের সেইটি, এবং তোমার প্রশ্ন হওয়া উচিত সঙ্গতভাবে সেইটি। একদম সামগ্রিকভাবে সমাজের জন্য দায়ী করা যাবে না, কারণ সমাজের হাতে এই ক্ষমতাটা নাই যে ন্যায়ালয়ের প্রতিষ্ঠা তারা করবে, ন্যায়াধীশ অর্থাৎ বিচারক যারা বা বিচারপতি যারা, তারাই তাকে বেছে দেবে। এটা নয়, এটা খাপ পঞ্চায়েত নয়। দেশে একটা সংবিধান আছে, সেই সংবিধানের নিয়ম অনুসারে বিচারপতি নিয়োগ করা হবে। সেই বিচারপতি নিয়োগ করার জন্য যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো স্তর হিসেবে ভাগ করা আছে। আমি হাইকোর্টের পর্যায়ে যাই। হাইকোর্ট একটা রাজ্যের হাইকোর্ট, সারা ভারতবর্ষে মোট 25টা হাইকোর্ট। পশ্চিমবাংলায় একটা হাইকোর্ট আছে, সেই হাইকোর্টের কলকাতা হাইকোর্ট। সেই হাইকোর্টের অধীন পশ্চিমবাংলায় যতগুলো জেলা আছে, সেই জেলার যে বিচারালয়, একদম নিম্ন স্তরের যে বিচারালয়, সেই বিচারালয়গুলোকে সাজানোর দায়িত্ব হচ্ছে হাইকোর্টের। সেখানকার বিচারপতি নিয়োগ করার দায়িত্ব হচ্ছে হাইকোর্টের। ঠিক আছে? হাইকোর্ট বিচারপতি নিয়োগ করতে গেলে তার সাধ্য কতটা, সাধন কতটা, সেটাকে বিচার করে করতে হয়। একটা ডিস্ট্রিক্টে, একটা কোনো জেলাতে, একটা জেলাতে 20 জন জজ থাকা উচিত। 20 জন জজের যে খরচ, সেটা তো বিচার বিভাগ দেবে না, সেটাকে তো দেবে সরকার। সরকার কতটুকু দিতে পারে না পারে, নির্ভরশীল বিচার বিভাগ তার উপর যে সরকারি বাজেটে বরাদ্দ কত, তার উপর বিচার করে একজন বিচারপতি নিয়োগ করা। সুতরাং বিচারককে যারা নিয়োগ করবে, যদিও দেশে বিচার ব্যবস্থাটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতাটা নির্ভরশীল হয়ে আছে অর্থের যোগান যে দেবে প্রশাসন, সেই প্রশাসনের উপর। অতএব তুমি বিচার বিভাগকে তার জন্য যদি দায়ী করো, বিচার বিভাগের সর্বাঙ্গীন ভাবে তাদের সেই দায়িত্বটা দেওয়া যায়, তাহলে কি তাদের দায়িত্ব নেই?
তুমি আমাকে জিজ্ঞেস করতে পারছেন আমজাদা, আপনি কি মনে করছেন যে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিচারপতি, সেই বিচারপতিদের কোনো দায়িত্ব নেই? আমি বলি হ্যাঁ আছে, কিন্তু সেইটা কি অবাধ দায়িত্ব? কারণ বিচারপতি নিয়োগ করতে গেলে কতজন বিচারপতি থাকবে তার সংখ্যাটা নির্ধারণ করে দেওয়ার দায়িত্বটা বিচারপতিদের না, সেটা নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। কিসের ভিত্তিতে? দেশে কত মামলা মোকদ্দমা হয়, তার জন্য কতজন জজ থাকা দরকার, কোন জায়গায় কতজন জজ থাকা দরকার। যেমন কলকাতা হাইকোর্ট সম্পর্কে নির্ধারিত করে দেওয়া হয়েছে 72 জন জজ বর্তমান অবস্থায় থাকা উচিত। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমজাদা কলকাতা হাইকোর্টে 72 জন জজ আছে না, কলকাতা হাইকোর্টে 72 জন জজের জায়গায় সীমাটা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ঠিক করে দেয়নি। সুপ্রিম কোর্ট এবং দেশের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার তারা সেটাকে নির্ধারিত করে দিয়েছে কলকাতা হাইকোর্টে 72 জন জজ। তাহলে 72 জন জজকে নিয়োগ করার দায়িত্বটা আছে। সেই নিয়োগ করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? কলকাতা হাইকোর্টের তিনি মাননীয় প্রধান বিচারপতি, তিনি তার সহযোগী বরিষ্ঠ আরো 3 জন বিচারপতিকে সঙ্গে করে নিয়ে, আরো 2 জনকে নিয়ে, এটাকে বলা হয় কলেজিয়াম। সেই কলেজিয়াম তারা ঠিক করে দেবে যে কোন কোন মানুষটাকে বিচারপতি হিসেবে নিয়োগ করা যায়। বিচারপতি নিয়োগ করা, হাইকোর্টে বিচারপতি নিয়োগ করার জন্য দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে বিভিন্ন জেলায় যে বিচারপতিরা কাজ করছেন তাদের মধ্যে অত্যন্ত প্রজ্ঞাবান এবং অত্যন্ত বলিষ্ঠ বিচারপতি এরকম আছে, খুব ঋদ্ধ বিচারপতি আছেন। অতএব সেই মানুষগুলোকে প্রশাসনিক দিক থেকে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে তাদের জজ করা হয়, পদোন্নতি করে দেওয়া হয়। ডিস্ট্রিক্ট জজেরা আসে, তাদের একটা সংখ্যা আছে, কিন্তু বাকি সংখ্যাটাকে নির্ধারিত করা হয় কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে বার থেকে রিখক, অর্থাৎ যারা কলকাতা হাইকোর্টে যারা মামলা মোকদ্দমা করে তাদের মধ্যে। সেই তাদের মধ্যে কারা? যারা অত্যন্ত আইন সম্পর্কে সচেতন, আইন সম্পর্কে যারা অত্যন্ত বিজ্ঞ, মামলা মোকদ্দমা সম্পর্কে যারা খুব পারদর্শী, এইরকম মানুষগুলোকে নির্ধারিত করে ওই যে 3 জন বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি এবং তাদের 2 জন সহযোগী, তারা একটা প্যানেল তৈরি করে, কলেজিয়াম একটা প্যানেল তৈরি। এইরকম মোট 10টা নামকে তারা ঠিক করে। এই যে 10টা নামকে ঠিক করে কি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাদের নিয়োগ করতে পারেন না? তাদের নির্দেশ হচ্ছে, সাংবিধানিক নির্দেশ হচ্ছে, আইনত নির্দেশ হচ্ছে যে সমস্ত প্যানেলটা পাঠাতে হবে, যেহেতু কলকাতা হাইকোর্টের ওপরে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সেই সুপ্রিম কোর্টের কাছে পাঠাবে। সুপ্রিম কোর্টের একটা কলেজিয়াম আছে, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং 5 জন বরিষ্ঠ বিচারপতি, আরো 4 জন 5 জন, কোন সময় 6 জন, এরকম জন। এই কলেজিয়াম তারা সেই নামগুলোকে নিয়ে বিচার করবে, তাদের উপযুক্ততা, চারিত্রিক দৃঢ়তা, তাদের অন্যান্য প্রকৃতপক্ষে তাকে নির্ভরশীল হয়ে একজন সম্পূর্ণরূপে নিরপেক্ষ বিচারক হিসেবে তাকে নিয়োগ করা যায় কিনা তাদের নিজস্ব সোর্সের মারফত। তাদের তো অন্য কোনো সোর্স নেই, তাদের সোর্স হচ্ছে পুলিশ, তাদের সোর্স হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ অফ ইনভেস্টিগেশন, এসআইবি, এদের দ্বারাই তাদের তদন্ত করে নেওয়া হয়। তদন্ত রিপোর্টে দেখা গেল যে এমন নাম রেকমেন্ড করা হয়েছে, প্যানেলে পাঠানো হয়েছে, যে লোকটা দুশ্চরিত্র, লম্পট, সুতরাং সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাকে বাদ দেবে। যে লোকটাকে মনে হয় যে সেই লোকটা নিরপেক্ষ হতে পারে না, নিশ্চয়ই তারা বিচারপতি হিসেবে সেই সব ক্রাইটেরিয়াগুলোকে দেখে 10 জনের নাম পাঠানো হয়েছে, 3 জনকে বাদ দেওয়া হলো। তাহলে ঠাকুর 7 জন, এই 7 জনকে বেছে তখনই কি সুপ্রিম কোর্ট তাকে বিচার নিয়োগ করতে পারে না? এই 7 জনকে পাঠাতে হবে ভারত সরকারের কাছে। সেই ভারত সরকারের একটা কমিটি আছে, সেই কমিটিটার নাম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট, যার সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী, যেখানে আছে স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে আছে প্রতিরক্ষা মন্ত্রী, যেখানে আছে আইনমন্ত্রী, যেখানে আছে অ্যাটর্নি জেনারেল, এরকম বহু এরকম প্রাজ্ঞ আইন সংক্রান্ত ব্যাপারে এবং সরকারের সর্বোচ্চ পদের অধিকারী যেসব মন্ত্রীবর্গ তাদের নিয়ে অ্যাপয়েন্টমেন্ট কমিটি। এই অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট এর সেক্রেটারিকে চিফ সেক্রেটারি অফ দি কান্ট্রি, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ দি কান্ট্রি, সে হচ্ছে প্রধানমন্ত্রী সভাপতি,
তাদের সময় সুযোগ অনুসারে তার মিটিং হবে। তাহলে কলকাতা হাইকোর্টের কলেজিয়াম থেকে নাম পাঠানো যখন হলো, তাদের খবরাখবর সবকিছু নিয়ে যখন ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটির কাছে পাঠানো হলো, ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটির মিটিং কবে ডাকা হবে নির্ভর করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কবে সুযোগ হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর সুযোগ কখন হবে, আইনমন্ত্রীর সুযোগ কখন হবে। এর মধ্যে 9 মাস চলে গেল। তাহলে এখানে যে টিমের যত সংখ্যক ছিল সেই সংখ্যকই রয়ে গেল, কিন্তু মামলা তো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে না। যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে সিটিং জাজ সংখ্যা কত? 33, 72-এ 33।